আমি এখন আর বোধিসত্ত্ব মজুমদারের সঙ্গে থাকি না সৌমিক। মানে? বোধিসত্ত্ব মজুমদার আত্মরতি ছাড়া আর কিচ্ছু বোঝে না সৌমিক, কিচ্ছু না। বাচ্চাটা তার কাছে আনওয়ান্টেড। কেন? আর একটা কথা তো তোমায় বলা হয়নি বৌদি, দাদা খুব শিগগিরই জার্মানি চলে যাচ্ছে। তা দাদার ইচ্ছে বৌদি দাদার সঙ্গে চলুক। আরে বাবা, দুজনেরই তো বয়স হয়েছে নাকি? বুড়ো বয়সে আর মান অভিমান পুষে রাখলে চলে? নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা, আর আপনারা শুনছেন কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আমার গল্পের সম্ভার নিয়ে। আমরা পাঠ করছি শ্রদ্ধেয়া সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের একটি অত্যন্ত জনপ্রিয় উপন্যাস নীল ঘূর্ণি। আজ শোনাব উপন্যাসটির ৮ম পর্ব। উপন্যাসটি পাঠ করবার জন্য অনুরোধ করেছিলেন আমাদেরই এক শ্রোতা বন্ধু শ্রদ্ধা পুষ্পিতা সরকার মহাশয়া। তাকে অকুণ্ঠ ধন্যবাদ জানাই। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু। আসুন এবার তাহলে শুরু করি। শুরু হচ্ছে নীল ঘূর্ণি ৮ম পর্ব। উপন্যাসটি প্রাপ্ত মনস্কদের জন্য। সচেতন মন্থর পায়ে সিঁড়ি দিয়ে নামলো রাখি। একতলার বৈঠকখানায় ঢোকার মুখে এক পলক বুঝি থমকেছিল। পর মুহূর্তে নিজেকে শক্ত করে নিয়ে চৌকাঠ টেঙল। ভাবলেশীন স্বরে বলল, তুমি হঠাৎ? বৈঠকখানার জানলা সব বন্ধ এখন। ছায়া ছায়া ঘরে সোফায় বসে সিগারেট খাচ্ছিল বোধিসত্ত্ব, মাথা ঝুঁকিয়ে। ধর্মরিয়ে মুখ তুলেছে। জ্বলন্ত সিগারেট নিভিয়ে দিয়ে ঘর ঘরে গলায় বলল, এই এলাম। শুধু এই শব্দটুকু শোনার জন্য কত যুগ যে অপেক্ষা করেছে রাখি, তবু এই মুহূর্তে শব্দটা যেন তেমন অভিঘাত সৃষ্টি করতে পারল না, বরং কেমন যেন কেজো শোনালো। রাখির কানের ভুল, নাকি রাখির মন পাথর হয়ে গেছে? বোধিসত্ত্ব দেখছে রাখিকে। আধো অন্ধকারে চাহনিটাকে পরিষ্কার পড়তে পারছিল না রাখি। ওই দৃষ্টি এড়াতেই বুঝি জানলা খুলে দিল একটা। আলো বাড়ল সামান্য, স্বস্তিও যেন বাড়ল কিছুটা। প্রায় স্বাভাবিক স্বরেই রাখি বলল, অফিস থেকে আসছো? হ্যাঁ, মানে না, মানে বাড়ি থেকেই। ও, চা খাবে? থাক, তোমায় আর কষ্ট করে করতে হবে না। আমি কেন কষ্ট করব? শুকনো হাসি ফুটলো রাখির ঠোঁটে। এ বাড়িতে কাজের লোকেরাই চা করে। বসো, আমি বলে আসছি। ও, তাহলে বলো। অন্দরে নির্দেশ দিয়ে ফিরে এসে বসলো রাখি, খানিকটা তফাতে, উল্টো দিকের বড় সোফায়। একটুক্ষণ দুজনেই চুপ। নৈশব্দের চাপ বাড়ছে ক্রমশ। বোধিসত্ত্বই বরফ ভাঙল। বাড়িটা এত সাইলেন্ট কেন? কেউ নেই? আর কাকে আশা করছে বোধিসত্ত্ব? বাবুয়াকে? রন্টু মিত্রাদের? মিত্রা অবশ্য সত্যিই নেই। গরমের ছুটি পড়তেই ছেলে মেয়েদের নিয়ে বাপের বাড়ি গেছে। রন্টুর কোর্ট এখনো বন্ধ হয়নি। বাবুয়া ইদানিং দুপুরে বাড়ি থাকে না, আজও বেরিয়েছে রোজকার মতো। কিন্তু বোধিসত্ত্বকে কেন এত খবর দিতে যাবে রাখি? নিরস গলায় বলল, তুমি নিশ্চয়ই কাগজপত্র সব পেয়ে গেছো? আমি কিন্তু অনেকদিন সব সইসাবুত করে পাঠিয়ে দিয়েছি। না না, সেজন্য আমি আসিনি। বোধিসত্ত্ব তাড়াতাড়ি বলে উঠল, জাস্ট তোমরা কেমন আছো, আই মিন এমনি। রাখির বিশ্বাস হলো না। অমন মুখ কালো করে তাদের দেখতে এসেছে বোধিসত্ত্ব? বিদায় করা বউ ছেলেকে?
হুঁ, তাও যদি না মানুষটাকে হাড়ে মজ্জায় চিনত সে। যেটুকু চেনার বাকি ছিল তাও তো চিনিয়ে দিয়েছে, নির্ঘাত বিবেকের তাড়নায়। হুঁ, বিবেক নয়, অহং। এতটুকু না কেঁদে রাখি ডিভোর্স দিয়ে দিচ্ছে, খোরপোশ প্রত্যাখ্যান করেছে। ভাইকে বারবার পাঠিয়েও বাবুয়াকে কবজা করতে পারল না বোধিসত্ত্ব। মানি লোকের মানে তো লাগবেই। রাখি স্থির চোখে তাকালো। কেস কবে নাগাদ উঠবে কোর্টে? ঠিক জানি না। বোধিসত্ত্বর গলা ঝপ করে নেমে গেল। লয়ারকে জিজ্ঞেস করতে হবে। আমার নিশ্চয়ই কোর্টে যাওয়ার প্রয়োজন নেই। বোধিসত্ত্ব উত্তর না দিয়ে চুপ মেরে গেল। ভাবছে কি যেন। সিগারেট ধরালো একটা। তামাকের ধোঁয়া পাক খাচ্ছে ফ্যানের হাওয়ায়। খানিক তুলেই পলকে হারিয়ে যাচ্ছে নীলচে ঘূর্ণি। গন্ধটা তবু যেন রয়েই যায় বাতাসে, উগ্র কটু একটা ঘ্রাণ। হঠাৎই বোধিসত্ত্ব বলে উঠল, তোমায় একটা কথা জিজ্ঞেস করব। রাখির ভ্রু জোড়া হলো। তুমি কি এখনো আমার উপর? রাখির ভ্রুর ভাঁজ আরো ঘন হলো। বিশ্বাস করো, তখনকার পরিস্থিতির উপর আমার কোনো কন্ট্রোল ছিল না। রাদার আমি নিজেই তখন পরিস্থিতির শিকার। আমি কখনো তোমায় অপমান করতে চাইনি রাখি। আমি চেয়েছিলাম ব্যাপারটার একটা সম্মানজনক সমাধান হোক, উইদাউট হার্টিং এনিওয়ান। কি বলতে চায় বোধিসত্ত্ব? দুজন মেয়ে মানুষ নিয়ে একসঙ্গে ঘর করার ইচ্ছা ছিল নাকি তার? রাখি সেটা বাধ্য স্ত্রীর মতো মেনে নিলে সম্মানজনক সমাধান হয়ে যেত। ইট কাঠ পাথরের মতো রাখি জীবনযাপন করেছে এ কথা ঠিকই, কিন্তু সত্যি সত্যি সে তো আর ইট কাঠ পাথর নয়। বোধিসত্ত্ব কি ভুলে গেছে সেই রাতে রাখিকে সে কি কি কথা বলেছিল? রাখি সোজাসুজি তাকালো। হঠাৎ এসব কথা উঠছে কেন? ওঠা উচিত নয় সে আমি জানি। বোধিসত্ত্ব বড় করে শ্বাস ফেলল। যাগ্গে ছাড়ো। তা তুমি কেমন আছো এখন? কেমন থাকবো বলে তুমি আশা করেছিলে? সহসা বুক মুচড়ে ওঠা কান্নাটা হাসি হয়ে ঠিকরে এলো রাখির গলা থেকে। ভালো আছি, খুব ভালো আছি। রন্টু আমায় মাথায় করে রেখেছে। হ্যাঁ, রন্টু তোমায় খুবই রেসপেক্ট করে। রাখি মনে মনে বলল, করেই তো। রন্টু তো চেয়েছিল কোর্টে দাঁড়িয়ে তোমায় লেজে গোবরে করতে। নেহাত এই বয়সে লোক হাসাতে চায়নি বলেই না রন্টুকে আমি জোর করে আটকেছি। চা এসে গেছে, সঙ্গে হালকা জলখাবার, ফ্রেঞ্চ টোস্ট, সন্দেশ। রাখি সেরকমই বলে এসেছিল ভেতরে। বোধিসত্ত্ব আমতা আমতা করে বলল, এইসব আবার কেন? শুধু চা হলেই তো হতো। এত তিক্ততার মধ্যেও সত্যি কথাটা বেরিয়ে এলো রাখির মুখ থেকে। তোমার খিদে পেয়েছে, আমি মুখ দেখেই বুঝতে পারছি। বুঝি ঈষৎ চমকালো বোধিসত্ত্ব। মাথা নামিয়ে চায়ের কাপ প্লেট তুলে নিয়েছে হাতে। অস্পষ্ট স্বরে বলল, ফিউচার নিয়ে কিছু ভেবেছ? কার ফিউচার? তোমার। আপাতত তো এখানেই আছি। বাবু আর একটা চাকরির কথা চলছে, হয়ে গেলে তখন হয়তো বাবু আমায় বাড়ি ভাড়া করে কলকাতায় নিয়ে যাবে। বাবুয়া সত্যি আর পড়াশুনো করবে না? তুমি ওকে বোঝাও। রাখি সঙ্গে সঙ্গে কথাটার জবাব দিল না। ছেলেকে সে কম বোঝায়নি। রন্টু প্রচুর রাগারাগি করেছে, কিন্তু বাবুয়া অনড়। হয়তো বোধিসত্ত্বর ছেলে বলেই এত একরক্ষা হয়েছে বাবুয়া। একটু চুপ করে থেকে রাখি শীতল স্বরে বলল, যে ছেলেকে 21 বছর বয়সে মায়ের দায়িত্ব নিতে হয় তার তো আর পড়াশোনার বিলাসিতা সাজে না। বোধিসত্ত্বর মুখ লাল হয়ে গেছে। এ তো অন্যায় জেদ। তোমরা দুজনেই তোমাদের গো ধরে থাকবে। থাক, ন্যায় অন্যায়ের কথা তোমার মুখ থেকে না হয় নাই বা শুনলাম। রাখির ঠোঁট বেঁকে গেল। আমাদের মতো সামান্য মানুষদের নিয়ে তুমি চিন্তা করছো কেন? তুমি বরং তোমার কথা বলো, কেমন আছো এখন?
বোধিসত্ত্ব নীরব হয়ে গেল। বেশ খানিকক্ষণ পর মাথা নাড়ছে দুদিকে। জানি না। সে কি? রাখির দৃষ্টি তীক্ষ্ণ হলো। এর মধ্যে ইন্টালেক্টের খিদে মিটে গেল? বোধিসত্ত্ব অসহায় মুখে তাকালো। তুমি এখন টিজ করবে সে আমি জানি, তবে সত্যি বলতে আমি যে কি করব আমি ঠিক বুঝতে পারছি না। আই নিড ইউর সাজেশন রাখি। আমার? রাখি প্রচন্ড অবাক। ক্ষোভ, অভিমান সব ছাপিয়ে কৌতূহল যাচ্ছে। বোধিসত্ত্বর কি তবে চোখ ফুটল? রাখির কাছে ফিরতে চায়? বুকে ঢেকির পাড় পড়ছে, তবু যথাসম্ভব স্বর নির্লিপ্ত রেখে রাখি বলল, কি হয়েছে? আমার সমস্যাটা একমাত্র হয়তো তুমিই বুঝতে পারবে রাখি। ও এত ছেলে মানুষ, ম্যাচিউরিটি একদম আসেনি, সাংসারিক সেন্সও সেভাবে একটু গ্রো করেনি। আমি যে এখন ওকে নিয়ে কি করি জানো জানো এর মধ্যেও আবার প্রেগনেন্ট হয়ে বসে আছে। কতবার বললাম যে নষ্ট করে দাও। রাখি সম্পূর্ণ বোবা হয়ে গেছে। এই মানুষটা দেবতা না দানব? অসংকোচে ওই কথা তার সামনে উচ্চারণ করে কি করে সে? সহসা যেন মানুষ চোখে দইতাকে দেখতে পেল রাখি। এই মুহূর্তে আর ঈর্ষা নয়, যেন করুণা জাগছে মেয়েটার উপর। ওই মেয়েটার কাছেও আপন ভোলা বিজ্ঞানীর আত্মসর্বস্ব ক্রূর রূপটা ধরা পড়ে গেছে মাত্র কমাসের মধ্যেই। আহারে বেচারা। রাখি ভার গলায় বলল, কেন বাচ্চা নষ্ট করবে? শুধু প্রেম করেই দায়িত্ব খালাস হয়ে যাবে তোমার? কিন্তু এই বয়সে, আর তাছাড়া তুমি তো জানো যে ওসব ঝামেলা টামেলা আমার পোষায় না। আমার হাতে এখন কত কাজ, সো মেনি থিংস টু ডু। বুলি কাঁপছিও না বুঝলে, বুলি কাঁপছিও না। রাখির গলা চড়ে গেল। সত্যি করে বলো তো, কি চাও তুমি? তুমি কি এক্সপেক্ট করছো যে আমি মেয়েটাকে গিয়ে বোঝাবো যাতে সে বাচ্চাটাকে নষ্ট করে ফেলে? হ্যাঁ, আশ্চর্য। বোধিসত্ত্বর মুখ কেমন যেন করুণ হয়ে গেছে। ফ্যাস ফেসে গলায় বলল, না মানে আমি সত্যি খুব অশান্তির মধ্যে আছি রাখি। এ তো তোমারই ডেকে আনা অশান্তি। নিজের পাতা ফাঁদে নিজেই পড়েছ, এখন আকুপাকু করলে চলবে কেন? খানিকক্ষণ পাথরের মতো বসে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো বোধিসত্ত্ব। জীবন্ত দীর্ঘ শ্বাসের মতো হাঁটছে। দরজার কাছে গিয়ে দাঁড়ালো। নিচু গলায় বলল, আমি কি মাঝে মাঝে তোমার কাছে আসতে পারি রাখি? তুমি যেমন খুশি বিহেভ করো, যত খুশি অপমান করো, তবু। না, কখনো না। আমার ছেলে যাকে ঘৃণা করে এমন মানুষের আমি মুখ দেখতেও চাই না। বোধিসত্ত্ব ঘাড় নিচু করে বেরিয়ে যাচ্ছে। কি রুগ্ন লাগছে লোকটাকে। 7 বুড়োর 1 বুড়ো বলে মনে হচ্ছে। এত চেহারা খারাপ হয়ে গেল কেন? মেয়েটা কি একটু যত্ন আত্তি করে না? হাউ হাউ করে কেঁদে ফেললো রাখি। বোধিসত্ত্বর ঘর ছাড়ার পর এই প্রথম। মানুষটাকে প্রাণ ভরে কথা শোনানোর সুপ্ত বাসনা চরিতার্থ হয়েছে আজ। তবু হৃদয়ে এতটুকু জয়ের উল্লাস নেই কেন? জমে থাকা রাগ, অভিমান, যন্ত্রণা গলে গলে পড়ছে দু চোখ বেয়ে। এখনো বোধিসত্ত্ব এই পৃথিবীতে একমাত্র তাকেই আপন ভাবে, শুধু তার কাছেই মনের কথা বলতে ছুটে আসে। কেন কেন কেন? এক গাঢ় অবসন্নতা গ্রাস করে ফেলছিল বোধিসত্ত্বকে। বারাসাত থেকে ফিরে কিছুক্ষণ মরার মতো শুয়েছিল বিছানায়। তারপর উঠে স্টাডি রুমে ঢুকেছে। সামনে নিথর কম্পিউটার, বই কাগজের স্তূপ। বসে আছে তো বসেই আছে। দৃষ্টি শূন্য, মগজ ফাঁকা। বয়ে যাচ্ছে সময়। দইতা ফিরল অফিস থেকে, ঘরের কাজকর্ম সারছে, রান্না বান্না করলো, কালো কফি করে দিয়ে গেল বোধিসত্ত্বকে। কথাও বলল টুকটাক, কিন্তু বোধিসত্ত্ব যেন বোধিসত্ত্বতেই আজ নেই। দইতার কথার উত্তরে হু হ্যাঁ করে গেল শুধু। রাত বাড়ছে। নীরবে খাওয়া দাওয়া সারল বোধিসত্ত্ব। ইদানিং দুজনের কথাবার্তা কমই হয়। দইতাও সেভাবে লক্ষ্য করেনি বোধিসত্ত্বকে।
কথা বাড়লেই যেখানে বাদানুবাদ হয় সেখানে নীরবতা অনেক স্বস্তির। বেসিনে হাত ধুয়ে বোধিসত্ত্ব আর ঘরে গেল না, ব্যালকনিতে এসে বসেছে। সিগারেট ধরালো। বাতাস এখনো ঠান্ডা হয়নি, ছোট ছোট ঝাপটায় জ্বালা জ্বালা করছে গা। দূরে বাড়িঘরের আলোর দিকে তাকিয়ে আছে বোধিসত্ত্ব। অনেকটা নিচু দিয়ে একটা প্লেন উড়ে গেল। উড়োজাহাজের আলো জ্বলছে নিচ্ছে। বোধিসত্ত্বর বুক বেয়ে একটা লম্বা শ্বাস গড়িয়ে এলো। অনুচ্চ স্বরে ডাকলো, দইতা। দইতা টিভি দেখছিল, সাড়া দিয়েছে। হ্যাঁ, বলছো কিছু? হ্যাঁ, শোনো একটু। ব্যালকনির দরজায় এলো দইতা। ব্যালকনির ছোট্ট দোলনাটা হাতের ইশারায় দেখালো বোধিসত্ত্ব। বসো, কথা আছে। দইতার চোখ ছোট হলো। খুব জরুরি কিছু? সময় লাগবে? তাহলে 1 সেকেন্ড ওয়েট করো। হ্যাঁ, আমি ভিটামিনটা খেয়ে আসি। খেয়ে উঠেই খাওয়ার কথা, কালও ভুলে গেছি খেতে। ছোট্ট একটা পিন ফুটলো বোধিসত্ত্বের বুকে। ইচ্ছে করেই কি এ সময়ে ভিটামিনের কথা তুলল দইতা? নিজে নিজে ডাক্তার দেখায়। শরীর স্বাস্থ্য এখন ঠিক রাখার জন্য তাকে ওষুধ দেওয়া হয়েছে। সচেতনভাবেই ট্যাবলেটের স্ট্রিপগুলো ড্রেসিং টেবিলে ছড়িয়ে রাখে, যেন প্রতি পলে বোধিসত্ত্বকে মনে করিয়ে দিতে চায় যে সে কত দায়িত্ব জ্ঞানহীন। মানুষ যে কত বিচিত্রভাবে ঘনিষ্ঠজনকে আঘাত করতে পারে। বোধিসত্ত্ব কি করে প্রমাণ করবে যে সে হৃদয়হীন নয়? অবশ্য প্রমাণ করার দায়ও কি আছে বোধিসত্ত্বর? ওষুধ খেয়ে এসে দোলনায় বসেছে দইতা। দুলছে যেন মৃদু মৃদু। দুলছে? সত্যিই দুলছে নাকি বোধিসত্ত্বর চোখের ভুল? বোধিসত্ত্ব স্বাভাবিক স্বরে জিজ্ঞাসা করল, তোমার অফিস কেমন চলছে? দইতা বুঝি একটু চমকালো, বলল, মন্দ কি? কাজটা ভালো লাগছে? ঠিকই আছে, ট্রেনিং পিরিয়ড তো, খাটাচ্ছে খুব। অফিসে জানিয়েছো যে তুমি প্রেগনেন্ট? জানাবো, আর কটা দিন যাক। তা পরে ছুটি টুটি পেতে কোনো প্রবলেম হবে না তো? দেখি কি হয়, পরের কথা পরে ভাববো। তোমার এক্সপেক্টেড ডেট কবে? 26 নভেম্বর। ও, তাহলে তো অনেকটাই দেরি আছে। তা এই অফিসে তোমার স্যালারি ট্যালারি তো ভালোই দেবে, তাই না? হঠাৎ এসব প্রশ্ন? দইতা সোজা হয়ে বসল। ঠিক কি জানতে চাও বলো তো? বোধিসত্ত্ব একটুক্ষণ নীরব, তারপর জোর করে হাসি ফুটিয়েছে মুখে। শোনো, তোমায় কতগুলো প্র্যাকটিক্যাল কথা বলি রিগার্ডিং মাই ওয়ার্ক। তোমার নিশ্চয়ই মনে আছে, তোমাকে বলেছিলাম প্রফেসর রিডসন আমার লেটেস্ট কাজটাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন। উনি আমায় একটা অফারও দিয়েছিলেন, টু জয়েন হাইডেলবার্গ ইউনিভার্সিটি। সঙ্গে সঙ্গে প্রপোজালটা আমি অ্যাকসেপ্ট করিনি, কিন্তু কথাটা কদিন ধরে আমি খুব ভাবছি। এখানে, আই মিন ইন্ডিয়ায়, আমার কাজের প্রগ্রেস তো মোটেই স্মুথ নয়। ওখানে গেলে আমি বেশ কয়েকজন সমমনস্ক বিজ্ঞানী পাবো। উই ক্যান ওয়ার্ক টুগেদার, কন্টিনিউয়াসলি মত বিনিময় করতে পারবো। বেশ কয়েকটা অবজারভেটরি থেকে স্টাডি ফ্লো অফ ডাটা থাকবে। গবেষণার ছোটখাটো বাধাগুলো পেরিয়ে যেতে আমার অনেক সুবিধা হবে। তুমি কি চলে যেতে চাইছো? দইতার গলা দুলে গেল। মনে হচ্ছে যেতেই হবে। বোধিসত্ত্ব মাথা নাড়ল। তুমি তো জানো দইতা, আমার লাইফের একটাই মিশন, সৃষ্টির রহস্য জানা, বোঝা আর মানুষকে তা বোঝানো। আমাদের জীবনের স্প্যানটা এত ছোট, এতগুলো বছর চলে গেছে, আর কদিনই বা বাঁচবো বলো? বোধিসত্ত্বর আবেগটা বুঝি স্পর্শ করেছে দইতাকে। আরো মৃদু স্বরে দইতা বলল, বেশ তো, যাও না। কিন্তু তুমি তুমি কি আমাকে সঙ্গে নিয়ে যেতে চাও না? ইচ্ছে হলে যেতে পারো, তবে আমি তোমাকে ফোর্স করব না। তুমি এ ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন।
তুমি যদি এখানে থাকতে চাও তবে আমি তোমার সব রকম বন্দোবস্ত করে রেখে যাব। টাকা পাঠাবো রেগুলার, তোমার জন্য, যে আসছে তার জন্য। দইতার চোখ এতক্ষণ বোধিসত্ত্বতে স্থির ছিল। সহসা দৃষ্টি ঘুরে গেছে ব্যালকনির বাইরে। হিম গলায় বলল, তোমার অসীম মহানুভবতা। ওভাবে বলছো কেন? তোমার দায়িত্ব যখন নিয়েছি তখন এটা তো আমার কর্তব্য। বোধিসত্ত্ব আর একটা সিগারেট ধরালো, আস্তে ধোঁয়া ছেড়ে বলল, তাছাড়া তুমি তোমার বাপের বাড়িতে গিয়েও থাকতে পারো। বাপের বাড়ি? দইতার গলা সামান্য উঠল। আমার তো কোনো বাপের বাড়ি নেই। এ তো তোমার অভিমানের কথা। তারা তোমার জন্য এখনো খুবই কনসার্ন। তাই নাকি? তোমার বাবা আজ আমার অফিসে এসেছিলেন। বাবা? দইতা ঝুঁটিতে ঘাড় ঘুরিয়েছে। হ্যাঁ, তুমি ওখানে গেলে তারা খুশিই হবেন। বলেই নিজেকে সংশোধন করে নিল বোধিসত্ত্ব। মানে মেয়েরা তো এই সময়ে বাপের বাড়িতে গিয়েই থাকে। আর তাছাড়া তুমি ভেবো না, আমি নিয়মিত তোমার খোঁজ খবর নেব। দইতা শেষ কথাটা যেন শুনতেই পেল না। তীক্ষ্ণ গলায় প্রশ্ন করল, বাবা তোমায় বলল যে আমি ওখানে গিয়ে থাকলে তারা খুশি হবে? না, তা নয়, তবে আমার মনে হলো মানব চরিত্র আমিও একটু আধটু বুঝি দইতা। তোমাকে একবার চোখের দেখা দেখলে তাদের মান অভিমান সব ধুয়ে যাবে। দইতা এক লহমান নিষ্পলক। পরক্ষণেই হাসতে শুরু করলো। হাসছে হাসছে, খিলখিল হাসিতে লুটিয়ে পড়ছে। কিশোরীর চপল হাসি ক্রমশ বদলে যাচ্ছে উন্মাদিনীর খলখলে। একসময় বুঝি হাসি শান্ত হলো। লাল হয়ে গেছে দইতার মুখ, হাঁপাচ্ছে। দম নিতে নিতে বলল, আমায় একটা কথার জবাব দিতে পারো? তোমার এখনো ডিভোর্স না হওয়া বউ তোমাকে এত বছর সহ্য করেছিল কি করে? হ্যাঁ? বাক্যটা যেন শীষের গুলির মতো কানে বিঁধে গেল বোধিসত্ত্বর। কি তীব্র মর্মভেদী দৃষ্টি হানছে দইতা, যেন লেজার বিমে পুড়িয়ে দিচ্ছে বোধিসত্ত্বর হাড় পাঁজর। ওইটুকুন মেয়ের চোখে চোখ রাখতে পারল না বোধিসত্ত্ব। মাথা নামিয়ে বসে আছে বিমূঢ়। দইতা চলে গেল ঘরে, ঈষৎ স্খলিত পায়ে। একটু পরে ক্ষীণ একটা শব্দ কানে এলো বোধিসত্ত্বর। কাঁদছে কি দইতা? উঠে দেখতে বোধিসত্ত্বর সাহস হলো না। মাঝরাত গড়িয়ে গেছে বহুক্ষণ। হাওয়া বইছে মৃদু মৃদু। পৃথিবী এখন অনেক শীতল। চাঁদ উঠেছিল, ডুবে গেছে। লবণ হ্রদের পথ পাতিরা ঝিমুচ্ছে এখন। নিশাচর পাখিরা ডেকে উঠছে হঠাৎ হঠাৎ, অনেকটা দূর থেকে। অন্ধকারে কৃষ্ণচূড়া ফুল জ্বলছে ধিকি ধিকি, কালচে আগুনের মতো। বোধিসত্ত্ব স্টাডি রুমে, ইজি চেয়ারে। ভারী চোখের পাতা বন্ধ হয়ে যায় মাঝে মাঝে, চমকে চমকে খুলে যায়। ছেঁড়া ছেঁড়া তন্দ্রায় ধূমকেতুর স্বপ্নটা আসছেই ঘুরে ফিরে। সেই ধূমকেতু যে আছড়ে পড়েছিল নক্ষত্রের গায়ে। কি প্রবল বিস্ফোরণ! তালা লেগে যাচ্ছে কানে, মাথা ঝিমঝিম করছে। ইজি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো বোধিসত্ত্ব। অন্ধকার হাতড়ে হাতড়ে পায়ে পায়ে বাথরুমে। আলো জ্বালল, মুখ দেখছে আয়নায়। সে তো সেই একই মানুষ আছে, তবু তাকে অন্যরকম ভাবে কেন দইতা? অথবা রাখি? কেন তারা তাকে দেবতা ভেবেছিল? কেনই বা সে এখন দানব তাদের চোখে? সে তো নিছকই এক ইন্দ্রিয় পরায়ণ রিপুতাড়িত সাধারণ মানুষ। তাকে অন্য কিছু কল্পনা করে কেন এরা কষ্ট পায়? বাথরুম থেকে বেরিয়ে শোয়ার ঘরের দরজায় এসে থামল বোধিসত্ত্ব। দরজা ভেজানো, খুলল নিঃশব্দে। নিয়মিত নিঃশ্বাসের শব্দ এক টানা উঠছে পড়ছে। বোধিসত্ত্বকে জাগিয়ে রেখে কি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে দইতা। আলো জ্বালবে কি বোধিসত্ত্ব? ছিঁড়ে খুঁড়ে দেবে সুখনিদ্রা? ওই যৌবন মুখ ফিরিয়ে নিয়েছে, তবু যদি আর একবার। না, আর নয়। বোধিসত্ত্ব চলেই যাবে, জাগতিক মোহ মায়া ত্যাগ করে নিজস্ব মহাজগতের সন্ধানে। কাজই তার বন্ধন, কাজই তার মুক্তি।
এতক্ষণে বুঝি শান্ত হয়েছে চিত্ত। বোধিসত্ত্ব ফিরেছে স্টাডি রুমে। ইজি চেয়ারে শরীর ছেড়ে দিল। অন্ধকারের কণারা পরিব্যাপ্ত হচ্ছে ক্রমশ, ছেয়ে ফেলছে চরাচর। বোধিসত্ত্বের চোখে ঘুম নামছে, গভীর ঘুম। সকালে একটু দেরি করে ঘুম ভাঙল বোধিসত্ত্বর। চোখ খুলতেই বুকটা ধক করে উঠেছে। ফ্ল্যাটটা এত ভয়ঙ্কর রকমের নিঝুম লাগে কেন? বিদ্যুৎ স্পৃষ্টের মতো ছিটকে ড্রয়িং রুমে বেরিয়ে এলো বোধিসত্ত্ব। শোয়ার ঘরে চোখ জ্বালালো, উকি দিল বাথরুমে, রান্নাঘরে। না, দইতা কোথাও নেই। ফোনটা এলো দুপুর বেলায়। অফিসে আজ কাজের চাপ তুলনামূলকভাবে কম ছিল সৌমিকের। এই কিউবিকল ও কিউবিকল ঘুরে খুচরো আড্ডা দিচ্ছিল, খেজো আড্ডা। অফিসেরই কথা হচ্ছিল নানা রকম, তবে খানিকটা হালকা মুডে। সবে সিটে ফিরে টিফিনে বেরোবে কি বেরোবে না ভাবছে, তখনই দূরভাষে চেনা স্বর। হ্যালো সৌমিক, খুব ব্যস্ত আছো নাকি? শিথিল সৌমিক পলকে টান টান। বোধিসত্ত্ব ফেরার পর থেকে সে আর একদিনও দইতাকে ফোন করেনি। অনেকবার ইচ্ছা হয়েছে, তবুও না। কেন আর যেচে কাবাব মে হাড্ডি বনে, থাকো সুখে উচ্চ বৃক্ষ জুড়ে কপত কপতি যথা। অপ্রত্যাশিত ফোন পাওয়ায় বিস্ময় গোপন রেখে সৌমিক লঘুস্বরে বলল, যাক বাবা, একদিনে তাও আর কাউকে মনে পড়লো তাহলে। কথাটা যেন শুনতেই পায়নি দইতা। ঠান্ডা স্বরে বলল, শোনো সৌমিক, বলছিলাম তুমি কি আজকে আমার সঙ্গে একটু দেখা করতে পারবে? আজ কখন বলো তো? এই ধরো বিকেল 5:30 নাগাদ। আমি তোমার জন্য এক্সপ্ল্যানেডে ওয়েট করব, মেট্রো স্টেশনের গেটে, ঠিক আছে? হ্যাঁ, ওখানে কেন? তুমি সোজা আমার অফিসে চলে এসো। না না, তুমি এসো, কেসি দাসের দোকানের উল্টো দিকের গেটে, ঠিক আছে? দইতা এক দুই পলক নীরব, তারপর বলল, অবশ্য তোমার যদি কোনো অসুবিধে না থাকে। না না, অসুবিধা কিসের, আমি চলে যাব। সৌমিক একটু দম নিয়ে স্বাভাবিক কুশল প্রশ্ন করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই লাইন কেটে গেছে। ভ্রু কুচকে সৌমিক নামিয়ে রাখলো রিসিভারটা। চমকিত ভাবটা অবশ্য বেশিক্ষণ রইল না। মেজাজ ফুরফুরে হয়ে গেছে সহসা। মনে মনে ভাবার চেষ্টা করলো, হঠাৎ ডাক পাঠালো কেন রাজকন্যা? ঘরে শুধু এক মুখ দেখে দেখে বোর হয়ে গেছে নাকি তার সঙ্গে আড্ডা দেবে আজ? কিন্তু তাহলে তো বাড়িতেই ডাকতে পারতো। চার দেওয়ালের মধ্যে বন্দি থেকে রাজকন্যা কি তবে হাঁপিয়ে উঠেছে? কে জানে, হয়তো মার্কেটিং করবে, সৌমিককে ব্যাগ বইতে হবে। কিন্তু দইতার গলাটা তো তেমন উচ্ছল লাগলো না, বরং যেন কেমন ভার ভারী। কদিন ধরে গুমোট বেড়েছে খুব, বর্ষা আসার পূর্ব লক্ষণ। চারিদিকে এখন জ্বরজারির খুব ধুম পড়েছে। দইতারও কি সর্দি টর্দি লেগেছে নাকি? ভাবতে ভাবতে আবার টেলিফোন। হ্যালো। রিফ্লেক্স অ্যাকশনে রিসিভার তুলতেই ওপারে কবিতা বসুরায়। কিরে, টিফিন হয়ে গেছে? রোজকার মতো চাচা ছোলা জবাব দিল না সৌমিক। প্রসন্ন গলায় বলল, হ্যাঁ এই তো যাবো যাবো করছি, পেট তো একেবারে রীতিমতো হাত ডাক শুরু করে দিয়েছে। উল্টো পাল্টা কিছু খেও না যেন, মনে রেখো আজ তোমার স্টু এর দিন। মনে আছে, আজ আমার জিভটাও একটু স্টুই চাইছে। আচ্ছা, ফিরছিস কখন? দেখি, একটু হয়তো দেরি হতে পারে। আমি সন্ধেবেলা থাকবো না, টেবিলে স্যান্ডউইচ রেখে যাব, কেমন? মনে করে খেয়ে নিস। জো হুকুম। ফোন রেখেই সৌমিক হালকা শীষ দিতে দিতে ক্যান্টিন। মোটামুটি টইটুম্বুর হয়ে ফিরল সিটে, কাজে বসলো। দারুণ জন্মনে ভাব এসে গেছে।
নেশারুর মতো ডুবে যাচ্ছে যন্ত্র গণকের নীরস পর্দায়। কিভাবে যে হুস হুস করে সময় কেটে গেল। 4:30 নাগাদ তলব পড়ল জিএম এর ঘরে, জরুরি মিটিং। মিনিট 15 পর থেকেই উসখুস করতে শুরু করলো সৌমিক। ঘন ঘন ঘড়ি দেখছে। 5টা বাজতে 10, 5টা বাজতে 5, 5টা বেজে যাওয়ার পর রীতিমতো অস্থির দশা। 5টা 10 নাগাদ আর থাকতে পারল না। স্কুলের বাচ্চাদের মতো অভিনয় শুরু করে দিয়েছে। স্টমাক পেনের অজুহাত দিয়ে কোনো রকমে বেরিয়ে পড়ল মিটিং ছেড়ে। রাজকন্যার আহ্বান এসেছে আজ, মিথ্যে বললেও আজ কোনো দোষ নেই। ঘড়ির কাঁটা 5:30 ছোঁয়ার আগেই সৌমিক প্রায় ছুটতে ছুটতে পৌঁছে গেছে নির্ধারিত স্থানে। দরদরিয়ে ঘামছে, মুখে রুমাল বোলাতে বোলাতে এদিক ওদিক তাকাচ্ছে। না, দইতা নেই। সৌমিক স্বস্তির নিঃশ্বাস ফেলল। দিন অভাজনের জন্য প্রতীক্ষা করা কি আর রাজকন্যাকে মানায়? কলকাতায় এখন ঝলমলে বিকেল। সূর্য এখন সোনার জলের পালিশ বোলাচ্ছে চতুর্দিকে। সোনা মেখে ঝিকমিক করছে বাড়িঘর, গাড়ি ঘোড়া। আকাশে আজ টুকরো টুকরো মেঘ আছে বটে, কিন্তু ওই মেঘেরাই যেন নীলের শোভাকে আরো বাড়িয়ে তুলেছে। লাখো মানুষের চ্যাঁ ভ্যাঁ এখন মধুর গুঞ্জন বলে মনে হয়। যেন এই শহর এখন এক অতিকায় মৌচাক। রোদ্দুরের তেজ ক্ষয়ে আসছে ক্রমশ। একটু একটু করে অসহিষ্ণু হয়ে পড়ছিল সৌমিক। 7 জন্ম সে কোথাও কোনো মেয়ের জন্য দাঁড়ায়নি। প্রতীক্ষার প্রতিটি মুহূর্ত যে এত দীর্ঘ তা সে জানবে কি করে? 6টা বাজে প্রায়, এখনো এলো না। শয়ে শয়ে লোক নেমে যাচ্ছে মেট্রো স্টেশনের গহ্বরে, শয়ে শয়ে উঠেও আসছে। তাদের প্রত্যেককে তীক্ষ্ণ চোখে দেখছিল সৌমিক। যদি এদের মধ্যে কেউ হঠাৎ কোনো জাদু মন্ত্র বলে দইতা হয়ে যায়? হচ্ছে না, হচ্ছে না। হলো কি দইতার? প্র্যাকটিক্যাল যোগ করলো না তো? সৌমিকের মতো হাদা গঙ্গারামকে নিয়ে নিষ্ঠুর ঠাট্টা। ইত্যাকার ভাবনায় সবে পীড়িত হতে শুরু করেছে সৌমিক। তখনই লেলিন মূর্তির পাশের চাতালে হঠাৎ দৃষ্টি স্থির। আসছে দইতা, ধীর পায়ে, দিনের শেষ রোদ্দুরটুকু মেখে। একটু বুঝি অন্যমনস্কও। একদম কাছে এসে সৌমিককে দেখতে পেল দইতা। ফ্যাকাশে হাসল। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে তো, সরি গো। না না, তেমন কিছু নয়। সৌমিক আলগা কাঁধ ছাকালো। আমিও এই মাত্রই। দুজনেই একটুক্ষণ চুপ। সৌমিক দেখছিল দইতাকে। একটু মুটিয়েছে দইতা, তবে মুখে একটা হালকা কালো ছাপ পড়েছে যেন। বিষণ্ণতার ছাপ? ছি, দইতা বিষণ্ণ হবে কেন? সৌমিক তরল গলায় বলল, কি ব্যাপার, চোখ মুখ এত শুকনো কেন? শরীরে জোত নেই মনে হচ্ছে। আসলে অফিসে যে ধকল যাচ্ছে সারাদিন। দইতা গলা ঝাড়ল। এদিক ওদিক টই টই করে ছোটা। তুমি চাকরি করছো কবে থেকে? এই তো মাস 3 হলো। এতদিন? স্ট্রেঞ্জ। আমায় কিন্তু তোমার জানানো উচিত ছিল। আফটার অল, চাকরির পরামর্শটা তোমায় তো আমিই প্রথম দিয়েছিলাম। সৌমিক ঝকঝকে দাঁত মেলে হাসল। তা কোথায় চাকরি করছো? তেমন বলার মতো কিছু নয় গো, একটা টিভি কোম্পানিতে। ওই আর কি, সেলসের কাজ। ডিলারদের কাছে যেতে হয়, অর্ডার নিতে হয়, অবশ্য কলকাতার মধ্যেই। সৌমিক গম্ভীর হতে গিয়েও হেসে ফেলল। বোধিসত্ত্ব মজুমদারের 2টো ফ্যামিলি শেষে সেলস লাইনে? এই তো গত সপ্তাহে বাবুয়া এসেছিল অফিসে। সে এখন ঘুরে ঘুরে ওয়াটার পিউরিফায়ার বেচছে। সৌমিকের কাছ থেকেও কিছু রেফারেন্স নিয়ে গেল, যদি কাউকে 1-8টা মাল বেচতে পারে। ছোকরা বহুত জিদ্দি আছে। পড়াশোনা জলাঞ্জলি দিয়ে এই সামান্য কাজে নেমেও মুখের হাসিটি কিন্তু টসকায়নি। কি আয়রানি! বলতে গেলে যার জন্য বাবুয়া আজ সেলসম্যান, সেও কিনা শেষে। সৌমিক হাসতে হাসতে বলল, চাকরি করলে একটু তো খাটতে হবেই, এমনি এমনি কি আর কেউ মাইনে দেবে? হ্যাঁ, সে তো বটেই। দইতা কেমন অদ্ভুত স্বরে বলল। দুনিয়ায় কেউ কাউকেই তো এমনি এমনি আর কিছু দেয় না। কড়ায় গন্ডায় তার হিসেব বুঝে নেয়।
কথার সুরটা বেশ কানে লাগলো সৌমিকের। একটু থমকেছে, জোর করে হাসি ধরে রেখে বলল, কি ব্যাপার বলো তো? বস খুব ডেসেছে আজ না? শোনো, পছন্দ না হলে চাকরিটাকে কুইটস করে দাও। ট্রাই ফর অ্যান অফিস জব, আই মিন ডেস্ক ওয়ার্ক। দইতা আরো অদ্ভুত স্বরে বলল, ততদিন খাবো কি? মানে? সৌমিকের চোখ গোল গোল। প্রফেসর সাহেবের কি অন্য কম পড়িয়াছে নাকি? তুমি রোজগার না করলে খাওয়া জুটবে না? কি বলছো কি তুমি? আমি এখন আর বোধিসত্ত্ব মজুমদারের সঙ্গে থাকি না সৌমিক। সৌমিকের মুখ হাঁ হয়ে গেছে, চেষ্টা করেও বন্ধ করতে পারছে না। দইতা মৃদু গলায় বলল, চলো কোথাও একটা গিয়ে বসি, আমার খুব খিদে পেয়েছে। প্রাণপণ চেষ্টায় সৌমিক ধাতস্থ করল নিজেকে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কোথায় যাবে বলো, আর কি খাবে? ওই মুড়ি টুড়ি যা হোক কিছু। আচ্ছা শোনো, রেস্টুরেন্টে ঢুকবো না কেমন? বড্ড গরম লাগছে। দইতা আস্তে আস্তে কার্জন পার্ক অভিমুখে হাঁটা শুরু করলো, পাশে পাশে সৌমিকও। অজস্র ট্রাম লাইনের সমান্তরাল আঁকিবুকি ছেদ করে ভিন্ন এক সমান্তরাল রেখায় হাঁটছে দুজনে, নিঃশব্দে। সন্ধে একটু একটু করে ডানা মেলছে শহরে। আবছায়া মাখা দইতার মুখখানা যেন আরো রহস্যময়, যেন পাহাড়ি ঝর্ণা হঠাৎ গতি হারিয়ে জমাট বেঁধেছে ওই নারীতে। শ্রমিক অপাঙ্গে দইতাকে দেখছিল, একটাও প্রশ্ন করতে সাহস হচ্ছে না। কি হলো হঠাৎ দইতার? কবে এত বদলালো? কেন বদলালো? কাঁধের ওড়না গুছিয়ে নিয়ে সন্তর্পণে একটা বেঁটে রেলিং পার হলো দইতা। নিশীথে পাওয়া মানুষের মতো সৌমিকও। ঘাসের উপর দইতার মুখোমুখি বসেছে। কার্জন পার্কে এখন ঝালমুড়িওয়ালাদেরই সময়। না ডাকতেই হাজির হলো একজন। দইতার থমথমে মুখের দিকে একবার তাকিয়ে নিয়ে 2 ঠোঙা মশলা মুড়ি কিনল সৌমিক। দইতা ঠোঙাটা হাতে নিল বটে, কিন্তু খাচ্ছে না। 2-4টে মুড়ি খুঁটছে, মুখে ফেলছে। তার ফাঁকা চোখ এখনো ঘনায়মান অন্ধকারে। গ্রীষ্মের সন্ধে, পার্কে ভিড় আছে বেশ ভালোই। 2-4 হাত অন্তরেই ছোট ছোট জটলা। কেউ বা অফিস ফেরতা, কেউ বা আড্ডা বিলাসী, কেউ আবার একা উদাস। এই ধরনের ভিড়ে অদ্ভুত এক নির্জনতা থাকে, কেউ কারুর কথা শোনে না। তবু শ্রমিক নিচু স্বরে বলল, কি হলো, খাচ্ছ না কেন? খিদে পেয়েছে বলছিলে। হ্যাঁ খাই। দইতার আঙুল একটু বুঝি সপ্রতিভ হলো। আকাশে যেভাবে তারা ফোটে, একটু একটু করে ভাষাও ফুটে উঠছে দইতার চোখে। শুকনো গলায় বলল, খুব অবাক হয়েছ তাই না? অবাক শব্দটার ব্যাপ্তি এত কম। বুকের মধ্যে কি যে তুফান চলছে সৌমিকের। সামান্য গলা ওঠালো সৌমিক। তুমি কি প্রফেসর মজুমদারের সঙ্গে? যে মিথ্যে কথা শোনাবো বলে তোমাকে তো আমি ডাকিনি সৌমিক। হঠাৎ হলোটা কি তোমাদের? কি যে হলো? দইতা হাত উল্টালো, একটা শ্বাস ঘন করে ফেলে বলল, আমি নিজেও ভাবতে পারিনি, ধুম করে সব কিছু ফুরিয়ে গেল। বুঝেছি, প্রফেসর সাহেবের সঙ্গে তোমার জোর ঝগড়া হয়েছে কি, তাই তো? প্রফেসর সাহেব ঝগড়া করার স্তরের লোকই না। সৌমিক চোখ সরু করল। তবে কি ভুল বোঝাবুঝি? ভুল বোঝাবুঝি মানুষে মানুষে হয় সৌমিক। বোধিসত্ত্ব মজুমদার কি আর মানুষ? ও একটা লিভিং আইডিয়া, অ্যাবস্ট্রাক্ট নাউন। দইতার স্বর কি ভীষণ তাপহীন, বিষণ্ণতা ছড়িয়ে ফুটে উঠছে এক গাঢ় নিরাশক্তি। সৌমিক জোর করে হাসার চেষ্টা করল।
হুম, গভীর মান অভিমানের পালা চলছে বলে মনে হচ্ছে। কি তাই তো? মান অভিমান কখন চলে সৌমিক? যখন মান অভিমানের মূল্য থাকে তখন। না না, কি সব বলছো তুমি? এ আমি মানতে পারলাম না। এও তো তোমার অভিমানেরই কথা। তুমি তো নিজেও জানো যে প্রফেসর মজুমদার তোমাকে কতখানি ভালোবাসেন। ভালোবাসা শব্দটা উচ্চারণ করতেও কষ্ট হচ্ছিল সৌমিকের। তবু বলল, আর তোমায় ভালোবাসেন বলেই না তিনি স্ত্রী ছেড়েছেন, সংসার ছেড়েছেন, সন্তান ছেড়েছেন। ভুল সৌমিক, ভুল, মিথ্যে। বোধিসত্ত্ব কখনো কিচ্ছু ছাড়েনি। স্ত্রী ছেলের উপর তার তো কোনো টানই ছিল না, তবে ছাড়ার প্রশ্ন আসে কোত্থেকে? জানো, যেদিন ওর স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেল সেই দিনই কি অনায়াসে তাকে ডিভোর্স করার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল বোধিসত্ত্ব। এতদিন একসঙ্গে ঘর করার পরেও। ভাবতে পারো তুমি? হ্যাঁ, কিন্তু সে তো তোমারই জন্য, তোমাকেই ভালোবেসে। আমিও তো তাই ভেবেছিলাম সৌমিক। বোকা বোকা, কি যে বোকা আমি। দইতা অস্থির ভাবে মাথা ঝাঁকালো। বোধিসত্ত্ব মজুমদার ভালোবাসতেই জানে না। সে কোনো দিন কাউকে ভালোবাসেনি, একমাত্র নিজেকে ছাড়া। নিজের গবেষণাকেও সে ভালোবাসে না। সে শুধু নিজেকে ভালোবাসে, শুদ্ধ মাত্র নিজেকে। নিজের সুখ, নিজের তৃপ্তি, নিজের খ্যাতি, নিজের যশ। কাজও তার কাছে আত্মসুখ চরিতার্থ করার একটা টুল। আত্মসুখ মানে ইগো, বোধিসত্ত্বর আমিত্ব, অহং। আর আমরা আমরা ছিলাম সেই আমিময় মানুষের সুখ সাপ্লাই করার মেটেরিয়াল। আমি রাখি, আমরা সবাই। বোধিসত্ত্ব মজুমদার আত্মরতি ছাড়া আর কিচ্ছু বোঝে না সৌমিক, কিচ্ছু না। হঠাৎ তোমার এই রিয়ালাইজেশন হলো? বুঝলাম। সৌমিক আবার জোর করে হাসলো। তুমি প্রফেসর সাহেবের উপর মনে হচ্ছে বেজায় চটে আছো। না সৌমিক, না, আমি ওই স্টেজ পার হয়ে এসেছি। এই মুহূর্তে বোধিসত্ত্বের উপর আমার কোনো রাগ নেই, ঘৃণা নেই, কিচ্ছু নেই। দইতা চোখ তুলল। যেখানে আমি আমি হিসাবে মূল্যহীন, সেখানে আমি থাকবো কেন বলতো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অনেক হয়েছে, এবার একটু ঝেড়ে কাশো তো। সৌমিক ঈষৎ অসহিষ্ণু হলো। লাস্ট যেদিন তোমার সঙ্গে দেখা হলো সেদিনও তো তুমি বোধিসত্ত্বতে একেবারে গদগদ ছিলে। তাহলে তাহলে হঠাৎ করে কি হলো? দইতার চোখ নিষ্পলক হয়ে সৌমিককে গেঁথে রইল কয়েক মুহূর্ত। তারপর মুখ ঘুরিয়ে চুপ করে বসে আছে। সৌমিকও আর কি যে বলবে ভেবে পাচ্ছিল না। খোঁজাখুঁজি করতেও আর ইচ্ছে করছে না। দইতার সঙ্গে বোধিসত্ত্বর কি হয়েছে না হয়েছে তা জেনেই বা কটা হাত পা গজাবে সৌমিকের? দুদিন বাদে আমে দুধে মিশে সৌমিক তো আবার সেই আটি আটি। একটু দূরের একটা জটলায় তুমুল হাস্যরোল উঠেছে। জনা কয়েক যুবক নিজেদের মধ্যে ঠাট্টা তামাশা করছে, বেশ চেঁচিয়ে চেঁচিয়ে। মাতঙ্গিনী হাজরার স্ট্যাচুর সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল এক রমণী। একটা বেটে খাটো লোক গলা নামিয়ে কি যেন বলল তাকে। দুজনে হাঁটতে হাঁটতে আরো অন্ধকারের দিকে চলে গেল। সৌমিক সেদিক থেকে চোখ সরিয়ে নিল। তেতো স্বরে বলল, বাড়িতে তো নেই বললে, তাহলে তুমি এখন আছো কোথায়? দইটা ঘাড় ঘোরালো। কটা দিন এক কলেজের বন্ধুর বাড়িতে ছিলাম, দমদমে। 1 তারিখ থেকে আমি পাইকপাড়ায় শিফট করেছি। আপাতত ওখানেই পেইং গেস্ট। ও, তা সল্ট লেক ছেড়েছো কতদিন? তা প্রায় দিন 20। এতদিন? প্রফেসর সাহেব জানেন যে তুমি কোথায় আছো? পরশু গিয়েছিলাম সল্ট লেকে, ওই কিছু জামা কাপড় আনতে। তখন কথা হয়েছে, বলে এসেছি যে আমি আর ফিরছি না। তিনি তোমায় আটকালেন না? মিটমাট হলো না কিছু? তোমায় আর কতবার বলবো সৌমিক যে আমাদের কোনো ঝগড়া হয়নি? দইতা বিরাট বড় একটা শ্বাস ফেলল। আমাদের সম্পর্কটা ছিঁড়ে গেছে সৌমিক,
পুরোপুরি ছিঁড়ে গেছে। ইটস টোটালি ওভার। কথাটা এত স্পষ্ট, এত গভীরভাবে উচ্চারণ করলো দইতা যে সৌমিকের বুকের ভেতরটা শিরশির করে উঠল। আশ্চর্য, যদি সত্যিই ওদের সম্পর্ক ভেঙে গিয়ে থাকে, সৌমিকের তো তাহলে খুশি হওয়াই উচিত ছিল, কিন্তু মনের মধ্যে তেমন খুশির লহর উঠছে কই? দইতার তীব্র বিষাদ কি ছোঁয়াচে রোগ হয়ে সৌমিক কেউ ধরে ফেলল, নাকি খেয়ালি মেয়েটার নতুন পাগলামিতে সৌমিক সন্ত্রস্ত? কোনটা? দইতা হঠাৎ বলল, তোমায় কেন ডেকেছি আন্দাজ করতে পারছো? সৌমিক দ্রুত ঘাড় নাড়ল। না। আমার একটা উপকার করে দিতে হবে সৌমিক। বলো। জানি তোমার উপর জুলুমবাজি করছি, তাছাড়া এটা শোভনও নয়। আহ, অত কিন্তু কিন্তু করছো কেন? বলেই ফেলো না। আমি আমি খুব বিপদে পড়ে গেছি সৌমিক, আমার একটা থাকার জায়গা চাই। কেন? এখন যেখানে আছো সেখানে কোনো অসুবিধা হচ্ছে? এক্ষুনি এক্ষুনি হচ্ছে না, তবে অসুবিধা হবে। মানে, বুঝলাম না। দইতা মাথা নামালো। আসলে আসলে সৌমিক, আমি আমি প্রেগনেন্ট। সৌমিক নিমেষে হতবুদ্ধি। মগজে কথাটা পৌঁছতে বেশ কয়েক সেকেন্ড সময় লেগে গেল। ফেল ফেলে চোখে তাকিয়ে দেখছে দইতাকে। মুখ ফসকে বেরিয়ে গেল, প্রফেসর মজুমদার জানেন? জানেন তো বটেই, তারপরেও তিনি তোমায়। সে বাচ্চাটা চায় না সৌমিক। দইতা কথা কেড়ে নিল। বাচ্চাটা তার কাছে আনওয়ান্টেড। কেন? উফ সৌমিক, তুমি এত ছেলে মানুষ, এখনো তোমাকে বুঝিয়ে দিতে হবে? বোধিসত্ত্ব আমাকে শুধু তার নর্ম সহচরী হিসেবে চায়, বুঝেছ? শুধু খিদমত খাটবো, সেবা করব, বিছানায় নিয়মিত সুখ দেব, ব্যাস। বাচ্চা মানে তো একটা এক্সট্রা ঝুঁকি, তা সে পোহাবে কেন বলো? এমনকি আমার চাকরি করাটাও সে মোটেই মেনে নিতে পারে না। সৌমিকের কাছে রহস্যটা স্বচ্ছ হচ্ছে ক্রমশ। মহৎ মানুষদের মাপার মাপকাঠি আলাদা। তারা স্বভাবতই একটু আত্মকেন্দ্রিক হন, সৌমিক জানে। কিন্তু তা বলে এতটা স্বার্থপর হবে? গা রি রি করে উঠল সৌমিকের। বাবুয়া তাহলে মানুষটাকে চিনতে ভুল করেনি। না, দইটা চলে এসে ভালোই করেছে। ওই বোধিসত্ত্ব মজুমদারের ছায়া মারানো উচিত নয়। দইটা নিচু গলায় বলল, পারবে একটা ঘর খুঁজে দিতে? সে না পারার কি আছে? সৌমিক কাঁধ ছাকালো। দেখি কোনো দালাল ফালালদের বলি। ওয়ান রুম ফ্ল্যাট হলেই আমার চলবে, একা থাকবো। ঠিক আছে, নো প্রবলেম, ডোন্ট ওয়ারি। বহুক্ষণ পর দইতার ঠোঁটের কোণে এক চিলতে হাসি উঁকি দিয়েছে। শোনো, কাজটা কিন্তু যতটা সহজ ভাবছো ততটা সহজ নয়। কেন? আরে বাবা, চেষ্টা তো আমিও করেছি, দেখেছি তো। কলকাতা শহরে একা একটা মেয়েকে কেউ বাড়ি ভাড়া দিতে চায় না। স্ট্রেঞ্জ, পয়সা দিয়ে থাকবে, দেবে না কেন? তুমি সত্যি এখনো ছেলে মানুষ আছো সৌমিক। কথাটা দ্বিতীয়বার বলল দইতা। আরে বাবা, একা একটা মেয়ে মানেই তো ধরে নেওয়া হয় যে সে খারাপ মেয়ে। তার উপর পেটে বাচ্চা রয়েছে জানলে তো আর কথাই নেই, তাহলে তো আরো দেবে না। এ কি অন্যায় কথা, হ্যাঁ? তুমি তাহলে এখন যাবে কোথায়? দেখো না গো, তোমার জানাশোনা কাউকে বলে যদি। সৌমিক ক্ষণিকের জন্য দিশেহারা। দইতা বিপদে পড়ে তার কাছে সাহায্য চাইছে, অথচ সে কিছুই করতে পারবে না, এ কি করে হয়? তবে এও তো সত্যি, তার তেমন চেনা জানা কেউ নেই যে দইতাকে থাকতে দিতে পারে। সৌমিক ফস করে বলে ফেলল, তোমার বাবা মার কাছে ফিরে যাচ্ছ না কেন দইতা? সে সম্ভব নয় সৌমিক। কেন নয়? আমি তো জানি তুমি ফিরে গেলে তারা তোমাকে মাথায় করে রাখবেন। তুমি ভুল জানো, তারা হয়তো আমায় সোয়ালো করে নেবে, কিন্তু
আমি তাদের সংসারে কাঁটার মতো ফুটবো। তাছাড়া আমি আমার সন্তানকে বোধিসত্ত্বর পরিচয়ে মানুষ করতে চাই না সৌমিক। আমার বাবা মা সেটা তো কিছুতেই মানতে পারবেন না। বোধিসত্ত্বর পরিচয়ে মানুষ করতে চাও না মানে? তোমার বাচ্চার কোনো বাবা থাকবে না? সে না হয় টম, ডিক, হ্যারি যা হোক একটা কিছু নাম দিয়ে দেওয়া যাবে, তবে বোধিসত্ত্ব কখনো নয়, কারণ বাচ্চাটা আমার, শুধুই আমার, বুঝেছো? না, মেয়েটা একেবারে পাগল হয়ে গেছে। এ যে কি চায় আর কি চায় না তা বোঝা শিবেরও অসাধ্য। হঠাৎ মাথায় একটা বুদ্ধি খেলে গেল সৌমিকের। আচ্ছা দুইটা, ধরো আমি যদি একটা বাড়ি ভাড়া নিই, আমাকে তো তাহলে নিশ্চয়ই দেবে। তা তো দিতেই পারে। তো তাহলে তো সব সমাধান হয়েই গেল। আমি বরং একটা ফ্ল্যাট ভাড়া করছি, ঠিক আছে, আমার নিজের নামে, তুমি সেখানেই থাকবে। কি পরিচয়ে? সে তখন একটা কিছু বলে দেওয়া যাবে। দইতা কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, সে হয় না সৌমিক, আমার তো নিন্দে হবেই, তা হোক, আমি আর আমার নিন্দে টিন্দে নিয়ে ভাবি না, কিন্তু তোমারও বদনাম হবে। সে হয় হোক, আমি কেয়ার করি না। না সৌমিক, আমার জন্য তুমি একবার চরম হিউমিলিয়েটেড হয়েছ, আর নয়। দইতার স্বর অস্বাভাবিক রকমের দৃঢ়, যেন এটা বিচারকের রায়, এর কোনো নড়চড় করা চলবে না। সৌমিক অসহায় মুখে বলল, এছাড়া আর কি উপায়? আমার নাম করেই না হয় চেষ্টা করো, দেখো পাও কিনা। দুনিয়ায় এক আধজন সদাশয় বাড়িওয়ালা তো থাকলেও থাকতে পারেন, এখনো সময় আছে, তাড়াহুড়োর কিছু নেই। সৌমিক ম্রিয়মাণ হয়ে গেল। কেন তার প্রস্তাবে রাজি হতে চাইছে না দইতা? সৌমিককে কি বিশ্বাস করে না? কি ভাবছে সে? উপকার করার নাম করে সৌমিক দইতার উপর জোর ফলাবে? শহর এখন আলোর নদী, মাঝে পার্ক যেন অন্ধকারের দ্বীপ। আলোর স্রোত আছড়ে পড়ছে দ্বীপে, তবু যেন আধার কাটছে না। এ এক বড় প্রতারক মুহূর্ত, হেয়ালি মাখা। বাস থেকে নেমে প্রকাণ্ড ব্যাগটাকে কাঁধে তুলে নিল বাবুয়া। উফ, ব্যাগ তো নয়, যেন বস্তা, পাহাড়ের মতো ভারী। দুটো ইয়া ওয়াটার পিউরিফায়ার আছে ব্যাগে, কি যে ওজন! হা ক্লান্ত শরীরে বোঝাটা যেন আরো দ্বিগুণ লাগছে। সারা দিন এই নিয়েই ঘুরতে হয়েছে, চিনচিন করছে কাঁধ। একটা রিক্সা ধরে নেবে কি? একটু দোনামোনা করে বাবুয়া শেষ পর্যন্ত আর রিক্সা নিল না, হাঁটছে। দু চার পা অন্তর অন্তর কাঁধ বদলাচ্ছে। দত্তদা আজ অফিসে বলছিলেন, এই লাইনে চাকরি করতে হলে স্পন্ডিলাইটিস একেবারে বাধা, নিদেন পক্ষে ফ্রোজেন শোল্ডার। বাবুয়ারও বোধহয় কাঁধটা গেল। হেলা বটতলার মোড়ে উজ্জ্বল আলোকের সমারোহ। ক্যাসেটের দোকানে জোর টেপ চালিয়েছে, হিন্দি গানের কলি উড়ে আসছে উচ্চকিত। বাতাসে সিঙ্গারা কচুরির গন্ধ, রোল চাউমিনেরও। ঠিক ঠিক করছে মানুষ, জটলা করছে, আড্ডা মারছে, কেনাকাটা সারছে। শেষ জ্যৈষ্ঠের সন্ধ্যায় এখন প্রখর ব্যস্ততা। জনাকীর্ণ অঞ্চলটা পেরিয়ে এলো বাবুয়া। সামনে এখন অপেক্ষাকৃত নির্জন পথ, অন্ধকার অন্ধকার। হাওয়া বইছে মৃদু মৃদু। ঘরে ফেরার টানে বাবুয়ার ক্লান্তি যেন কাটছে ধীরে ধীরে। আজকের দিনটাকে পুঙ্খানুপুঙ্খভাবে মনে করার চেষ্টা করলো বাবুয়া। রোজকার রোজ দিন কেমন হয়, এটা দিনের শেষে স্মরণ করাটা খুব জরুরি, এতে স্মৃতিশক্তি তাজা থাকে। আজ সারাদিনে বাবুয়ার 5 জায়গায় ডেমনস্ট্রেশন ছিল, 3টে অফিস, 2টো শোরুম। খুব তাং করেছে লোকগুলো, কত ভাবেই না খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো, অথচ মাল নিল না। একটাই লাভ যে 3য় অফিস থেকে দুটো ঠিকানা পাওয়া গেছে, কালই ছুটতে হবে, দেরি করা চলবে না, নইলে হয়তো অন্য কোম্পানির লোক পৌঁছে যাবে সেখানে। আগামীকালটা নিশ্চয়ই আজকের মতো বন্ধা যাবে না। লালজি বাবার আশ্রমের গেটে বিশাল এক হ্যালোজেন বাতি,
অনেক দূর পর্যন্ত ছড়িয়েছে সেই আলো। ওই আলোতেই বাবুয়া দেখতে পেল মামার বাড়ির গেটে একটা সাদা ফিয়াট দাঁড়িয়ে। লেক টেরেসের গাড়িটা না? কাকা এসেছে? হঠাৎ কাকার আগমন? ভ্রু কুঁচকে বাড়ি ঢুকলো বাবুয়া। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে ড্রয়িং রুমের সামনে এসে থমকে দাঁড়িয়েছে। কাকা একা নয়, সঙ্গে কাকিমাও। হাত পা নেড়ে কি যেন বলছে কাকিমা। মা ভাবলেশীন মুখে শুনছে। মামা মামিও আছে ঘরে। মামার চোখ ট্যাঁচা, মামির গুনগুন। কাকা সিগারেট ধরালো, অ্যাস্ট্রেতে ছাই ছাড়ছে। এ যেন এক মহা সম্মেলন। শরীর টানছে, এখন নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লেই হয়। তবু বাবুয়া ড্রয়িং রুমেই ঢুকে পড়ল, গোপ্তা ব্যাগখানা কাঁধে ঝুলিয়ে। শটান গিয়ে বসেছে রাখির পাশে। বাবুয়ার আবির্ভাব মাত্রই থেমে গেছে গুঞ্জন। গোটা ঘর জুড়ে নেমে এসেছে এক নৈশব্দের গুমট, যেন এই মাত্র শুরু হলো কোনো মৌন সভা। বাবুয়া চোখ ঘোরালো। কি ব্যাপার? হ্যাঁ, সবাই এমন ফ্রিজ শট হয়ে গেলে কেন? আমি কি এখানে অবাঞ্ছিত নাকি? রন্টু তাড়াতাড়ি বলে উঠল, না না, তুই ঘরে গিয়ে রেস্ট নে, সারাদিন খেটে খুটে এলি। দীপালি বলে উঠল, খুব পরিশ্রম করছিস না রে? তোর চেহারাটা খুব কাহিল হয়ে গেছে, কণ্ঠার হাড় বেরিয়ে গেছে, হনু ঠিকরে উঠেছে। মিত্রা সঙ্গে সঙ্গে হা হা করে উঠল, না না, ওর শরীর তো ঠিকই আছে, কাজ থেকে ফিরলো বলে ওই একটু। হ্যাঁ রে, তোর ওয়াটার পিউরিফায়ারের মার্কেট কেমন এখন? শান্তশীল সোফায় হেলান দিয়েছে। রেসপন্স পাচ্ছিস কিছু? বাবুয়া মুচকি হাসল। তোমরা বুঝি বোধিসত্ত্ব মজুমদারের কথা আমার সামনে আলোচনা করতে চাও না? শোনো, মনে রেখো, আমি কিন্তু এখন যথেষ্ট অ্যাডাল্ট। আমার সামনে গোপন করার কিচ্ছু নেই। হ্যাঁ তো, ঠিকই তো। বাবুয়ার সামনে লুকোছাপার কি আছে? ও শুনুক, বুঝুক, বিচার বিবেচনা করুক। সঙ্গে সঙ্গে রন্টু সায় দিয়েছে, রাইট, বাবুয়ার কথাটাও জানা দরকার। আফটার অল বাবুয়াও তো এফেক্টেড পার্টির একজন। দীপালি রাখির দিকে ফিরল। প্রসঙ্গ ঘোরানোর ছলনাটুকু ধরা পড়ার জন্য সে এখন আর বিব্রত নয়। অনেক স্বচ্ছন্দ স্বরে বলল, হ্যাঁ দিদি, যা বলছিলাম, তারপর ফোন পেয়েই তো তোমার দেওর ছুটল সল্ট লেকে। গিয়ে দেখে দাদার একেবারে ধুম জ্বর, একা ফ্ল্যাটে শুয়ে শুয়ে কাতরাচ্ছেন। তারপর আর কি, অগত্যা দাদাকে তুলে নিয়ে এলো বাড়িতে। শান্তশীল গলা ঝাড়ল, এখন অবশ্য আর জ্বরটা নেই, তবে ভাইরাল ফিভার ছিল তো, বড্ড উইক হয়ে পড়েছে। আমি তো মনেই করতে পারছি না যে লাস্ট কবে দাদাকে এত দুর্বল হয়ে পড়তে দেখেছি। টোলে টোলে হাঁটছে, দেওয়াল ধরে ধরে বাথরুমে যাচ্ছে। এইসব কথা এখানে শোনাচ্ছেন কেন শান্তদা? রন্টুর গলায় ঝাঁঝ। দিদির ওসব জেনে কোনো লাভ নেই। আহা, লাভ লোকসানের কথা ভেবে তো এখানে আমরা আসিনি রন্টু। শুধু বলতে এসেছি, আমাদের ফ্যামিলির দুঃসময়ের ফেজ ইজ ওভার। সেই মহিলাটি, মহিলা বলবো কেন, সেই মেয়েটি, সেই ফিডলাস মেয়েটি মানে মানে বিদায় নিয়েছে। শান্তশীলের দৃষ্টি রাখিতে ফিরল। আমি তো তোমাকে আগেই বলেছিলাম বৌদি, ওই সম্পর্ক কখনো টিকতে পারে না। ওসব মেয়ে ঘর ভাঙতে পারে, কিন্তু ঘর গড়া ওদের ধাতুতে নেই। দাদা একটা মোহের বশে। কি আমি বলিনি তোমাকে কথাগুলো? ব্যাস, বলেই দায়িত্ব খতম। হ্যাঁ, আপনাদের কোনো মরাল ডিউটি ছিল না? দাদাকে রেজিস্ট করতে পারেননি? বলতে পারেননি যে ওসব বেহায়াপানা এখানে চলবে না? মিত্রা স্বামীর হাত ধরে টানল। আহ, অত উত্তেজিত হচ্ছ কেন? হব না, আমার দিদিটা তিলে তিলে দগ্ধে মরছে, আর তিনি ওখানে ফুটতি মারছেন, আর এরা ফেন্সের বাইরে দাঁড়িয়ে মজা দেখছেন। দাদা ফ্যামিলিকে আলো করে রেখেছেন, তাই তার সব কলঙ্ক মাপ। হ্যাঁ, দিদির চরম অপমানের সময় কোথায় ছিলেন আপনারা? কি করেছেন কি তখন? দীপালি মিনমিন করে বলল, কেন, দিদি বাবুয়াকে তো আমরা অনেকবার ওখানে গিয়ে থাকতে বলেছি। সেটা তো আরো বেশি অপমানকর।
বর একটা অন্য মেয়ে ছেলের সঙ্গে লিভ টুগেদার করছে আর বউ মুখ গুজে শ্বশুর বাড়িতে পড়ে আছে। সূর্য চৌধুরীর মেয়ে অমন অপমানের ভাত খাওয়ার জন্য জন্মায়নি, বুঝলেন? দিস ম্যান ইজ দেয়ার টু প্রোটেক্ট হিজ দিদিস ইজ্জত। নিজের বুকে আঙুল ঠুকেছে রন্টু। গমগমে গলায় বলল, আমি ভাবতে পারি না শান্তদা, আপনারা সব উচ্চ শিক্ষিত লোক, আপনারা এই অপকর্মটি কেন মাথা নিচু করে মেনে নিলেন বলুন তো? একটু কি স্পাইন নেই আপনাদের? জানেন, অ্যাডাল্টারির মামলা করে আপনাদের গোটা ফ্যামিলির প্রেস্টিজ আমি ধুলোয় মিশিয়ে দিতে পারতাম। আপনারাও অফিস কাচারিতে মুখ দেখাতে পারতেন না, তা জানবেন। বাঁধ ভাঙা বন্যার মতো তোড়ে ঠিকরে আসছে কথাগুলো। রন্টুর অনেক দিনের পুঞ্জীভূত ক্ষোভ যেন ফেটে ফেটে পড়ছে। অপমানে লাল টকটকে হয়ে গেছে দীপালির মুখ, নাকের পাটা ফুলছে, শ্বাস পড়ছে ঘন ঘন। মিত্রা চোখ পিটপিট করছে, যেন স্বামীকে আর সামলাতে না পেরে সে হাল ছেড়ে দিয়েছে, এমন একটা মুখভাব তার। বাবুয়া আর চোখে মাকে একবার দেখল। রাখি আশ্চর্য রকম নীরব, যেন গোটা ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই, যেন সে কোনো নাটকের অভিনয় দেখছে স্থির চোখে। মা কি উপভোগ করছে নাকি কষ্ট পাচ্ছে? মামার এই কড়া কড়া কথায় কি সায় আছে মার? দীপালি বুঝি কোনো প্রতিবাদ করতে যাচ্ছিল, কিন্তু শান্তশীল হাত তুলে থামালো তাকে। সিগারেট অ্যাশট্রেতে গুঁজে বলল, রন্টুকে বলতে দাও, এই কথাগুলো আমাদের তো প্রাপ্যই ছিল। তাছাড়া সত্যিই তো, আমরা তো সেভাবে দাদাকে বোঝানোর চেষ্টা করিনি, এড়িয়েই গেছি। আসলে দাদার ব্যক্তিত্বটাই এরকম, আমরা তো কোনোদিন তার উপর কথা বলতে শিখিনি। একটুক্ষণ থেমে রইল শান্তশীল, যেন নিজের কথাগুলোর প্রতিক্রিয়া অনুভব করছে। রন্টুও থমকেছে সামান্য, ঘাড় গোঁজ করে আছে। শান্তশীল ঠান্ডা গলায় বলল, তবে রন্টু, আমরা কিন্তু দাদাকে কখনো মরালি সাপোর্ট করিনি। নিজেদের মধ্যে বারবার আলোচনা করেছি যে দাদা কাজটা ঠিক করেনি। দীপালি তো রোজ বলতো যে দাদা চরম অন্যায় করেছে, দাদাকে একদিন এর খেসারত দিতেই হবে। তুমি বিশ্বাস করবে কিনা জানি না রন্টু, তবে যে বাবা মা বড় ছেলে বলে পাগল ছিল, সেই তারাও আজকাল বাড়িতে আর বড় ছেলের নাম পর্যন্ত করতো না। মা তো নিজে একদিন আমায় বলেছে যে বড় বৌমার কাছে যেতে আমার খুব ইচ্ছা করে, কিন্তু কোন মুখে আর তার কাছে গিয়ে দাঁড়াই বল দেখি। সরাসরি হয়তো বলা হয়নি আমাদের, কিন্তু ইনডাইরেক্ট প্রোটেস্ট তো হয়েছে। দীপালি মাথা ঝাঁকালো। অন্তত আমি তো করেছি, দাদা কতবার আমাকে বলেছেন, কিন্তু তবু আমি সল্ট লেকের বাড়িতে একদিনের জন্যও যাইনি। যাকগে যাক, দোষী আমরা হয়ে আছি আর হয়ে থাকবো। শান্তশীল ফোঁস করে একটা শ্বাস ফেলল। দোষ নয় শান্তদা, দোষ নয়। রন্টুর স্বর একটু যেন নরম হয়েছে। আপনি আমাদের অ্যাগনিটা ফিল করার একটু চেষ্টা করুন। করিনি বলছো? বৌদি কি আমাদের পর? হ্যাঁ, বাবুয়ার জন্য কি আমাদের বুকটা হু হু করে না? মা তো নাতির নাম শুনলেই চোখ মুছতে শুরু করে। বাবুয়ার মনটা সামান্য ভারী হয়ে গেল। কতকাল দাদু ঠাকুমার সঙ্গে দেখা হয় না, ওই লোকটার জন্য, ওই লোকটার জন্যই। কাজের মেয়েটা বিশাল এক ট্রে হাতে ঘরে ঢুকলো। হেলা বটতলা মোড়ের গরম গরম ফিশ ফ্রাই আর সন্দেশ। মিত্রা উঠে দাঁড়িয়েছে, একটা একটা করে প্লেট এগিয়ে দিচ্ছে সকলকে। বাবুয়াকেও দিল। নে, খেয়ে নে, সেই কোন সকালে দুটো ভাত মুখে গুজে বেরিয়েছিস। দ্বিধাগ্রস্ত মুখে একখানা ফিশ ফ্রাই হাতে তুলে নিল বাবুয়া। ধরেই আছে, খাচ্ছে না। পেট চুই চুই করছে, কিন্তু তবুও না। কেন যে বিবমিশা জাগছে। শান্তশীলরাও হাত গুটিয়ে বসে আছে। রন্টু ভদ্রতা করল, কি হলো শান্তদা, নিন। না না, এসব আবার আনতে গেলে কেন? আহা, ঝগড়াঝাটি যাই করি না কেন, হাজার হলেও কুটুম বাড়ি তো, নিন নিন। না না, আমি ঠিক সে কথা বলতে চাইনি রন্টু। শান্তশীল কথাটাকে যেন লুফে নিল। অনেক ঝড় বয়ে গেছে, মনোমালিন্যও তো কম হলো না, কিন্তু আমাদের সম্পর্কটা তো এখনো একেবারে পুরোপুরি ছেড়েনি, তাই না? বটেই তো, দিদি জামাইবাবু ছাড়াছাড়ি হয়ে গেলেও একটা রিলেশন তো থেকেই যায়,
যত যাই হোক না কেন, আপনি বাবু আর কাকাই থাকবেন, আর আমি বাবু আর মামাই থাকবো। এই সম্পর্ক কোনো কোর্ট কোনো দিন ছিঁড়তে পারবে না। তা ঠিক, তবে শান্তশীল একটু যেন ইতস্তত করলো, তারপর বলল, দাদা বৌদির সম্পর্কটাই যে ছিঁড়ে গেছে তাই বা আর বলি কি করে? দাদা কিন্তু আর ডিভোর্স কেসটা নিয়ে এগোতে আগ্রহী নয়। মা একটু কেঁপে উঠল যেন, নাকি বাবু আর চোখের ভুল? রন্টু ভ্রু কুচকে তাকিয়েছে। শান্তশীল ঘাড় হেলালো। হ্যাঁ তাই, বিশ্বাস করো, দাদা এখন সত্যিই খুব ডিপেন্ডেন্ট। মাঝের কটা মাস দাদা সম্পূর্ণ ভুলে যেতে চায়। তা কি করে সম্ভব? তিনি যখন যা চাইবেন তাই হবে। মানুষ কি ভুল করে না মিত্রা? দীপালি বলে উঠল। মানুষই তো ভুল করে, আর ভুল করে বলেই তো সে মানুষ, ঈশ্বর নয়। শান্তশীল ফস করে একটা সিগারেট বার করে ঠোঁটে গুজল। ভুল করে শোধরায়, আবার ভুল করে আবার শোধরায়। দাদা তো জীবনে এই একবারই মাত্র, কিন্তু চিরটা জীবনই তো দাদা পুরোপুরি লয়াল ছিল। তোমরা তো নিজের চোখে দেখেছো বৌদিকে কিভাবে মাথায় করে রাখতো দাদা। বৌদি ছিল দাদার সংসারের অধীশ্বরী। রন্টু মুখ গোমড়া করে বলল, আমরা কখনো বলিনি যে জামাইবাবু দিদিকে কষ্টে রেখেছিল। ছোট্ট একটা ভুল, অবশ্য ছোট নয়, ধরে নিচ্ছি খুব বড়সড় একটা ভুল করেছে দাদা। ভুলও নয়, অপরাধ, অন্যায়। কিন্তু রন্টু, তুমি তো কোর্ট কাছারি করো, নানা রকম আসামিও তুমি দেখো। তুমিই বলো, গিলটি প্লিট করলে জজ সাহেব কি আসামির উপর দয়া দেখান না? দাদা আবার নতুন করে বৌদির সঙ্গে জীবন শুরু করতে চাইছে, একটা সুযোগ কি সে পাবে না? রাখির চোখে চোখ রাখলো শান্তশীল। তোমার কাছে দাদা এর মধ্যে একদিন এসেছিল না বৌদি? বাবুয়া চমকে তাকালো। মা তো কিছু বলেনি তাকে। রন্টু মিত্রাও মুখ চাওয়াচাই করছে। রন্টু অস্ফুটে বলল, তাই নাকি? কবে? এতক্ষণে রাখির ঠোঁট নড়ল। এসেছিল গত মাসে, ওই একদিন দুপুর নাগাদ। তোরা তখন কেউ বাড়িতে ছিলি না। শান্তশীল বলল, দাদা সেদিন ওই কথা বলতেই এসেছিল। ঠারে ঠোরে তোমায় বোধহয় কিছু বলেও ছিল, অন্তত দাদার কথা শুনে আমার তো তাই মনে হলো। চামচ দিয়ে সন্দেশ কাটছে শান্তশীল। ছোট্ট একটা টুকরো মুখে তুলে বলল, আর একটা কথা তো তোমায় বলা হয়নি বৌদি, দাদা খুব শিগগিরই জার্মানি চলে যাচ্ছে। 1-2 মাসের জন্য নয়, হয়তো পার্মানেন্টলি ও দেশে সেটেলও করে যেতে পারে। তাই নাকি? কবে যাচ্ছেন? সেপ্টেম্বরে। হাইডেলবার্গ ইউনিভার্সিটির কাজের পরিবেশ তো খুব ভালো, দাদারও খুব পছন্দ। তা দাদার ইচ্ছে বৌদি দাদার সঙ্গে চলুক। নতুন জায়গা, নতুন পরিবেশ, দুজনে আবার একসঙ্গে। আরে বাবা, দুজনেরই তো বয়স হয়েছে নাকি? বুড়ো বয়সে আর মান অভিমান পুষে রাখলে চলে? রন্টুকে একটু যেন চিন্তান্বিত দেখালো। এই ব্যাপারে আমি কোনো কথা বলবো না, ওটা পুরোপুরি দিদির ব্যাপার। দিদি যা চাইবে তাই হবে। অবশ্যই অবশ্যই, বৌদির ডিসিশনই তো ফাইনাল। শান্তশীল আবার ফিরেছে রাখির দিকে। দাদা ভিতর থেকে একদম ক্ষয়ে গেছে বৌদি। বোধিসত্ত্ব মজুমদার এখন একজন ভেঙে পড়া মানুষ। হি নিডস ইউ। এই পৃথিবীকে দাদার কিছু দেওয়ার আছে, তুমি পাশে না থাকলে কিছুতেই তা হবে না বৌদি। আমি তোমাকে জোর করছি না, কিন্তু তুমি একটু ভাবো প্লিজ। আমার তো মনে হয় একটা মিটমাট করে নেওয়াই ভালো। দুম করে মন্তব্যটা করেই থমকে গেল মিত্রা। ভয়ে ভয়ে স্বামীকে দেখছে। আমতা আমতা করে বলল, না সবাই যেভাবে বলছেন, জামাইবাবুও তো ঠেকে শিখেছেন, আর কোনো নতুন ভুলভ্রান্তি হবে বলে তো মনে হয় না। দীপালি বলল, আমার তো মনে হয় ওই শিক্ষাটারও প্রয়োজন ছিল, এতে দাদার সংসারের বনেতটা আরো শক্ত হবে।
বাবুয়াকে নিয়ে বৌদির চিন্তা করার কোনো কারণ নেই। আমরা আছি, ওর মামার বাড়ি আছে। চা এসে গেল। মাকে একটুক্ষণ এক দৃষ্টে জরিপ করে নিয়ে উঠে পড়ল বাবুয়া। কেমন একটা গদগদ পরিবেশ তৈরি হয়ে গেছে। এক মুহূর্তও আর এ ঘরে থাকতে ইচ্ছে করছে না। না, তার কাকা কাকিমা মার্ক অ্যান্টনিকেও হার মানাতে পারে, তেরিয়া মামা পর্যন্ত পাল্টি খেয়ে গেল। নিঃশব্দে বেরিয়ে যাচ্ছিল বাবুয়া। দরজা পর্যন্ত পৌঁছানোর আগেই শান্তশীল ডাকল, কিরে, চললি যে বড়? আমি টায়ার্ড গো, খুব গা প্যাচপ্যাচ করছে, একটু চান করবো গিয়ে। ও, তা একদিন আয় বাড়িতে, জুলি মিলি সব সময় তোর কথা বলে। আচ্ছা, দেখি। দেখি না, আয়। দাদু ঠাকুমা কোন দিন আছে কোন দিন নেই, দুজনের কারোরই তো শরীর ভালো যাচ্ছে না। দেখা না হলে কিন্তু পরে তুই নিজেই আফসোস করবি। যাব। বড় একটা শ্বাস ফেলে ঘর থেকে চলে এলো বাবুয়া। সোজা নিজের ঘর, প্যান্ট শার্ট বদলে বাথরুম। অনেকক্ষণ ধরে স্নান করলো। শাওয়ারের জলধারা চেপে চেপে ঘষছে গায়ে, যেন ক্লেদ মুছছে। বাথরুম থেকে শুনতে পেল কাকা কাকিমা তাকে ডাকছে। যাচ্ছি যাচ্ছি বলছে। বাবুয়া সাড়া করল না। ভালো করে সাবান ডলছে গায়ে। রক্তকণিকার দাপাদাপি প্রশমিত হচ্ছে ক্রমশ। হঠাৎই ফুপিয়ে উঠল। কেন যে কান্না আসে, কোত্থেকে যে আসে। বাথরুম থেকে বেরিয়ে বাবুয়া একটু থতমত খেয়ে গেল। মা তারই খাটে শুয়ে আছে, হাতে চোখ ঢেকে। বাবুয়া তার স্নায়ুকে নিয়ন্ত্রণে আনলো। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। দীর্ঘ মুখুরে আর একবার দেখল মাকে। যথাসম্ভব স্বাভাবিক স্বরে বলল, তাহলে কবে জার্মানি চললে? রাখি উত্তর দিল না, হাতও সরালো না। প্রাণপণ চেষ্টা করেও গলার ব্যঙ্গটা আটকাতে পারল না বাবুয়া। ক্ষমাই তো পরম ধর্ম। কি বলো? মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? রাখি এবারেও চুপ। তা লেক টেরেস কবে যাচ্ছ? আই মিন রিইউনিয়নের ডেট কিছু ফিক্সড হলো? স্প্রিং টেপা পুতুলের মতো উঠে বসলো রাখি। গুমগুমে গলায় বলল, আমি লেক টেরেসে ফিরে গেলে কি তোর ভালো লাগবে? আমার ভালো লাগা না লাগায় কি যায় আসে মা, এ তো তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার। না, তুইও তো আছিস, তুই কি চাস? আমি আমি চাওয়া না চাওয়ার বাইরে মা। তুই ফিরবি? প্রশ্নই ওঠে না। কেন? কারণ আমার গায়ের চামড়া যথেষ্ট মোটা নয়, বুঝেছ? ও বাড়ির প্রতিটা ইট আমায় প্রতি সেকেন্ডে মনে করিয়ে দেবে যে কি ভয়ানক হিউমিলিয়েশন সহ্য করতে হয়েছে আমাকে। তোর আর কি হয়েছে বাবুয়া? হয়েছে তো আমার। আমার কাছে দুটোই কোনো তফাৎ নেই মা। বাবুয়া রাখির চোখে চোখ রেখেও সরিয়ে নিল। তবে তোমার ক্ষেত্রে ব্যাপারটা অবশ্য আলাদা। তোমার বাবার উপর যথেষ্ট উইকনেস আছে, সে আমি জানি। আমার জন্য তোমার হেজিটেট করার কোনো প্রয়োজন নেই। আমার একারই উইকনেস আছে, তোর নেই? তুই বাবাকে ভালোবাসিস না? বাবুয়া সহসা জবাব দিতে পারল না। সেই কোন শৈশব থেকে ওই লোকটা তার মনে বিতৃষ্ণার অনুভূতি করে দিয়েছে, পদে পদে তাকে বাধ্য করেছে হীনমন্যতা বোধে আক্রান্ত হতে। কখনো লোকটা চোখ তুলে চেয়ে দেখেনি যে কিভাবে বেড়ে উঠছে বাবুয়া। তবু যেন কি একটা আছে, অনেকটা ইথারের মতো, সর্বব্যাপী অথচ অস্তিত্বহীন। নইলে কেন শুধু ওই লোকটার সঙ্গে যুদ্ধ করার জন্য দাঁতে দাঁত ঘষছে বাবুয়া? কেন তাকে উপেক্ষা করতে পারে না? কেন একদম ভুলে যেতে পারে না? আক্রোশ কি ভালোবাসারই প্রতিশব্দ? বাবুয়ার স্বর রৌড় হলো। আমার কথা বাদ দাও মা, বলছি তো তোমার ভালোবাসা আছে, তুমি চলে যাও। ভালোবাসি বলেই ফিরে যাব, এ তুই ভাবলি কি করে বাবুয়া? ভালোবাসা জিনিসটাই বড় জটিল রে। আত্মসম্মান বিসর্জন দিয়ে ভালোবাসাকে ভালোবাসা বলে না,
আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। রাখি সামান্য গলা নামালো। শুনলি তো, তোর বাবা আমার কাছে এসেছিল। মেয়েটা কেন চলে গেছে তা কিন্তু আমি জানি। বাবু আর মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে গেল, কেন? সে আমি তোকে বলতে পারবো না, তাতে তোর বাবাকে অনেক বেশি ছোট করা হয়। শুধু জেনে রাখ, তোর কাকা কাকিমা যা বলে গেল সেটাই ধ্রুব সত্য নয়। ওই মেয়েটা খারাপ আর তোর বাবা ভালো, এটা বললে মেয়েটার উপর অবিচার করা হয়। আবার ওই মেয়েটাই ভালো, তোর বাবা খারাপ, তাও আমি বলছি না। শুধু বলতে পারি মেয়েটা চলে যাওয়ার জন্যই আমার ডাক পড়েছে। এত বড় অসম্মান আমি কি করে মাথা পেতে নেব বলতো? বাবুয়া বিছানার কোণে এসে বসল, নিষ্পলক চোখে দেখছে মাকে। তার চেনা মা, সাদাসিধে আটপৌরে মা, কোন জাদুমন্ত্র বলে এক অচেনা নারীতে রূপান্তরিত হয়ে গেল? না, নারী নয়, মানুষ। রাখির কাঁধে হাত রাখলো বাবুয়া। তবু আরেকবার ভেবে দেখো মা, আরো ভাবো, সময় নাও। বাবা পার্মানেন্টলি চলে যাচ্ছে, তুমি তার সঙ্গে গেলে হয়তো বাকি জীবনটা সুখেই কাটাতে পারবে। সুখ? তুই আর আমাকে সুখের লোভ দেখাস না বাবুয়া। আমি যে তার চোখে কি তা তো আমি জানি। তার চেয়ে বরং সে আরো নাম করুক, গোটা পৃথিবীতে তার যশ ছড়িয়ে পড়ুক। আমরা দূর থেকে দেখেই খুশি হব। আমাদের ছেড়ে থাকা তার অভ্যাস হয়ে গেছে বাবুয়া, বিদেশে সে ভালোই থাকবে। এত অকম্পিত গলায় কথাগুলো কাকে বলছে মা? বাবুয়াকে না নিজেকেই? আহারে মা, বাবুয়ার দুঃখী মা। শেষ হলো নীল ঘূর্ণি অষ্টম পর্ব। লিখেছেন শ্রদ্ধেয়া সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।